বিশাল বাড়িটির কোণের দিকের একটা ঘরে জবুথবু হয়ে বসে থাকা 17 বছরের মেয়েটির খিদে পেয়েছে খুব। কিন্তু কাকে বলবে খিদের কথা? সবেমাত্র কাল ফুলশয্যা গেল। জড়তা সংকোচ কাটিয়ে উঠতে পারেনি সে এখনো। এই এত বড় বাড়িতে কত যে লোক, সবাইকে চিনেই উঠতে পারেনি। যার ভরসায় এই বাড়িতে এসেছে তাকেও সকাল থেকে দেখতেই পাচ্ছে না। 10টার ওপরে বেজে গেছে, এখনো কেউ কিছু খেতে দিল না। বাবার বাড়িতে সকাল 9:30টার ভেতরেই ভাত খেতে বসিয়ে দিত মা। গরম গরম ভাত, ডাল, আলু ভাজা বা অন্য যে কোনো তরকারি যাই হতো, খাবারের কথা মনে হতেই পেটের ভেতরটা মোচড় দিয়ে উঠল। লজ্জার মাথা খেয়ে ঘর থেকে বেরিয়ে রান্নাঘরের দরজায় উকি দিল সে। মাটিতে পিঁড়ি পেতে বসে দুটো বাচ্চা ছেলে আর একটা ওরই বয়সী মেয়ে ভাত খাচ্ছে। একজন বয়স্ক মহিলা পরিবেশন করছেন। খেতে খেতে মেয়েটা হঠাৎ মাথা তুলে তাকালো। লজ্জা পেয়ে সরে যাচ্ছিল। মেয়েটা ডেকে উঠল, বৌমণি এসো, এদিকে এসো। দাঁড়ালো লাজুক ভঙ্গিতে। মেয়েটা বলল, খাওয়া হয়েছে তোমার? দুদিকে মাথা নাড়ালো সে। চমকে ওঠে মেয়েটা। পরিবেশনরত মহিলাকে বলল, সে কি কাকিমণি, বৌমণিকে এখনো খেতে দাওনি? বয়স্কা মহিলা বললেন, বরদা বলে দিয়েছে সবার খাওয়া হয়ে যাওয়ার পর তবেই নতুন বউকে খেতে দিতে। ছি ছি, বাবার একই অন্যায় কথা, এক্ষুনি খেতে দাও ওকে। কিন্তু বরদা, ইতস্তত করছেন মহিলা। বাবার সঙ্গে আমি কথা বলে নেব, তুমি খেতে দাও ওকে। নতুন বউ লজ্জিত ভঙ্গিতে পিঁড়ি পেতে বসলো। ভাতের থালা সামনে আসতেই গোগ্রাসে খাওয়া শুরু। পাশে বসা মেয়েটা বলল, খুব খিদে পেয়েছিল? মা খুব অসুস্থ, বিছানা থেকে উঠতে পারেন না, জানোই তো। আমিও কলেজ যাবার তাড়ায় তুমি খেয়েছো কিনা জিজ্ঞেস করতে ভুলে গেছিলাম। রাগ করো না বৌমণি। চুপ করে শুনছিল নতুন বউ। এবার বলল, রাগ করব কেন? একটা ঢোক গিলে আবার বলল, তুমি কি ওর বোন কুমুদিনী? মেয়েটা হেসে ফেলল, হ্যাঁ গো, চিনতে পারোনি বুঝি? আমি কুমুদিনী, তোমার বড় ননদ। সবাই আমাকে কুমু বলেই ডাকে। হাসলো নতুন বউ। তারপর ফিসফিস করে বলল, তোমার দাদা কোথায়? সকাল থেকে দেখতেই পাচ্ছি না। দাদাকে খুঁজছো? তবেই হয়েছে। দাদা যে কখন ঘরে থাকে কখন নয় আমরাও জানি না। কেন যে দাদার বিয়ে দিলেন বাবা, কোনো দায়িত্বই নিতে শেখেনি। দিন রাত বাইরে টোটো করে বেড়ানো ছাড়ার কোনো কাজ নেই ওর। মেয়েটার বুক ধড়াস ধড়াস করছিল। কার ভরসায় এই বাড়িতে এসেছে? বাবা কার সাথে বিয়ে দিলেন? সে তো এখন বিয়ে করতেও চায়নি, আরও পড়তে চেয়েছিল। কিন্তু বাবা জোর করে বিয়ে দিয়ে দিলেন। ওকে চুপ দেখে কুমু বলল, ভয় পাচ্ছ বৌমণি? দাদা এমনিতে খারাপ নয়, শুধু একটু বাউন্ডলে গোছের। ভয় পেও না, আমি তো আছি তোমার সাথে। ভাত খেয়ে বেরোনোর পর শ্বশুর মশাইয়ের ঘরে ডাক পড়ল। মাথায় ঘোমটাটা ভালো করে টেনে দিয়ে ঢুকলো ও। কুমু এসেছে সঙ্গে। ঘরে পাশাপাশি দুটো বিছানা। একটা বিছানায় রুগ্ন শাশুড়ি মা শুয়ে আছেন, চলাফেরার ক্ষমতা নেই, কথাও বলতে পারেন না। ছোট মেয়েটার জন্মের পর থেকেই নাকি কি এক অসুখে তার এই অবস্থা। শ্বশুরমশাই বসেছিলেন নিজের বিছানায়, গম্ভীর মুখে বললেন, কিছু কথা তোমাকে বলছি বড় বৌমা, মন দিয়ে শুনে নাও। এই সংসারের ভার কিন্তু এখন তোমার, পারবে তো সব কিছু সামলাতে? মাথা হেলালো সে। তিনি আবার বললেন, আমার মেজ ছেলে মাধ্যমিক দিয়েছে, সেজো 7-এ পড়ছে, ছোট ছেলে 3-তে, কুমু কলেজে পড়ছে, আর তোমার সবচেয়ে ছোট ননদ এই সবে 3 বছরের হলো। এদের ভারও কিন্তু তোমাকেই নিতে হবে। তোমার স্বামী অর্থাৎ আমার বড় ছেলে রাতুল কলেজ পাশ করে দিনরাত বাউন্ডারির মতো ঘুরে বেড়াচ্ছে। কোনো কিছু করার চেষ্টা ওর মধ্যে নেই। ওকেও মানুষ করার দায়িত্ব তোমার। কুমু বলল, এত ছোট মেয়েকে কত কাজের ভার দেবে বাবা? আমার থেকেও তো বয়সে ছোট। তুই চুপ কর। কলেজে গিয়ে 2 পাতা পড়ে নিজেকে মহাজ্ঞানী ভাবার কিচ্ছু হয়নি। আমার মুখের উপরে কথা বলবি না। কুমু চুপ করে গেল। শ্বশুরমশাই ফিরলেন নতুন বউয়ের দিকে। বৌমা যাও এখন, আমার কথাগুলো শুধু মনে রেখো। চুপচাপ বেরিয়ে এলো। পেছন পেছন কুমু। কলেজে বেরিয়ে যাওয়ার আগে সে চুপি চুপি বলে গেল, একদম ভয় পেও না বৌমণি। বাবা হয়তো একটু শাসন করবে, কিন্তু আমি সবসময় তোমার সাথেই আছি। কিচ্ছু চিন্তা করো না। চারিদিকের অন্ধকারে একটাই আলো শুধু দেখতে পাচ্ছে নতুন বউ ইন্দিরা। সেই আলোর উৎস কুমুদিনী, ওর ননদ। এই অচেনা পরিবেশে ওর একজনই বন্ধু, আর সে হলো কুমুদিনী। এক বিশাল কড়াই ভর্তি ধান সেদ্ধ হচ্ছে উনুনে। বাঁশের কঞ্চিগুলো উনুনে ঠেলে ঠেলে দিচ্ছিল ইন্দিরা। আগুনের আছে ওর মুখ লাল। ধানগুলো সেদ্ধ হলে রোদে শুকিয়ে নেবে। তারপর ওই ধান ভেজে তৈরি হবে মুড়ি। কাক ভরে উঠে কাজে লেগে পড়ে ইন্দিরা। তারপর সারাদিন কিভাবে কেটে যায় নিজেই জানে না। রাতে শুতে যাওয়ার সময়ে সংসারের কাছ থেকে মুক্তি মেলে সেদিনের মতো। বাকি সময় চরকি পাক খেতে হয়। অবাক হয়ে যায় ইন্দিরা।
কি করে এত সব সামলাচ্ছে, এত শক্তি কোথা থেকে এলো জানে না। সংসারে এত লোকের রান্না, কাপড় কাচা, বাসন মাজা, ছোট ননদ দেওরদের দেখাশোনা, শাশুড়ি মায়ের দেখাশোনা সবই তো সামলে নিচ্ছে। যদিও কুমুদিনী যতক্ষণ বাড়িতে থাকে পুরো সময়টাই বৌদির পেছনে পেছনে থাকে। দুজনে মিলে হাতে হাতে কাজগুলো করে ফেলে। কুমু না থাকলে কী যে হতো। নিজের বর রাতুলকে এখনো বুঝতে পারলো না ইন্দিরা। সংসারের দিকে একটুও নজর নেই, বউয়ের দিকেও নেই। কথায় কথায় বলে, আমি তোমায় আনিনি, বাবাই জোর করে তোমায় নিয়ে এসেছেন। কি করব বলো তো, তোমার আঁচল ধরা হয়ে ঘরে বসে থাকলে তো পারবো না। মাপ করো আমায়, ইন্দিরাও বলে। কিন্তু তোমাকে তো কিছু একটা করতে হবে, বাবার রোজগারে আর কতদিন খাবে। সে আমি করব, তোমাকে এ নিয়ে ভাবতে হবে না। চুপ করে থাকে ইন্দিরা। এমন বাউন্ডলে স্বামীকে ঘরে বেঁধে রাখার সাধ্যই ওর নেই। এই কয়েক মাসে ইন্দিরা বুঝেছে পুরো সংসারটা চলে শ্বশুর মশাইয়ের নির্দেশে। তিনি যা বলেন তাই মেনে নিতে হয় সবাইকে। তার কথার উপরে কেউ কথা বলে না এই বাড়িতে। শুধু কুমু ব্যতিক্রম, সে বাবার সঙ্গে তর্ক করতে ছাড়ে না। শ্বশুরমশাই প্রচণ্ড রাগী মানুষ, কথার অবাধ্য হলে বেজায় রেগে যান। শুধু তিনি পছন্দ করেন না বলে এই বাড়িতে চায়ের চল নেই। অথচ ইন্দিরার বেজায় চায়ের নেশা, রাতুলকে বলেছিল এই কথা। কিন্তু রাতুল বলল, বাবার অবাধ্য হয়ে কিছু করার সাহস নেই আমার। চা খাওয়া ভুলে যাও। কাপুরুষ স্বামীর ওপরে আর ভরসা করতে পারেনি ইন্দিরা। কুমুকে বলেছিল নিজের চায়ের নেশার কথা। কুমুদিনী কলেজ থেকে ফেরার পথে লুকিয়ে চায়ের পাতা কিনে নিয়ে এলো। শ্বশুরমশাই বাড়ি না থাকলে সবাই মিলে চা খাওয়া শুরু হলো উনুনের ধারে বসে। তারপর কাপগুলো লুকিয়ে রাখা হতো, যাতে তার নজরে না পড়ে। এত ভয়ে ভয়ে থাকতে একেবারেই ভালো লাগে না। সংসারের কাজে পান থেকে চুন খসলেই রেগে যান তিনি, আর ইন্দিরাকে কথা শোনান। খুব খারাপ লাগলেও মুখ বুজে থাকে ইন্দিরা। তবে একদিন ধৈর্যের বাঁধ ভেঙে গেল। সেদিন 3 বছরের ছোট্ট ননদ খুব কাঁদছিল। ইন্দিরা সারা দিনের পর সবে খেতে বসেছে। খিদেই পেটে মোচড় দিচ্ছিল, গোগ্রাসে খাচ্ছিল সে। শ্বশুরমশাই মেয়ের কান্নায় বিরক্ত হয়ে ইন্দিরাকে ডাকছিলেন ওকে শান্ত করার জন্য। ইন্দিরার খাওয়া শেষ না করে উঠতেই পারছিলেন না। একটু অপেক্ষা করে শ্বশুরমশাই রান্নাঘরে এসে হাজির হয়েছিলেন। রেগে গিয়ে ভাতের থালা কেড়ে নিয়েছিলেন বৌমার হাত থেকে। হতবাক ইন্দিরা খাওয়া ফেলে উঠে পড়েছিল, আর সেই প্রথমবার প্রতিবাদ করেছিল সে। 3 দিন ধরে খাওয়া দাওয়া বন্ধ করে বিছানায় শুয়েছিল। কুমুর সাদাসাদি রাতুলের ধমকানি কিছুই টলাতে পারেনি ওকে। অবশেষে শ্বশুর মশাইকেই বাধ্য হয়ে বৌমার কাছে মাথা নত করতে হয়েছিল। ইন্দিরার ঘরে এসে বলেছিলেন, রাগের মাথায় অনেক বড় ভুল করে ফেলেছি, তুমি আর রাগ করে থেকো না মা। তুমি আমার ঘরের লক্ষ্মী, তুমি না খেয়ে থাকলে যে সংসারে অকল্যাণ হবে। তোমার শাশুড়ি মা অসুখে শয্যাশায়ী, বাচ্চাগুলোকে দেখার কেউ নেই, আমার মাথা ঠিক নেই গো মা, এবারের মতো ক্ষমা করে দাও আমায়। শ্বশুর মশাইয়ের কথা ফেলতে পারেননি ইন্দিরা। কুমু পরে বলেছিল, বাবাকে বেশ জব্দ করেছো বৌমণি, আজ পর্যন্ত কেউ পারেনি এমন। ইন্দিরা তাকে জব্দ করতে কিছুই করেনি। সে শুধু তার অপমানের প্রতিবাদ করেছিল। এই সংসারের জন্য সব কিছু করবে সে, কিন্তু নিজের মান বিসর্জন দিয়ে নয়। বছর 5 কেটে গেছে। শাশুড়ি মারা গেছেন অনেক দিন। রাতুল এখন গ্রামের স্কুলে শিক্ষকতার কাজ করে। আগের চেয়ে অনেক বদল হয়েছে ওর। সংসার এবং ইন্দিরার দিকে মনোযোগী হয়েছে অনেক। কুমুরও বিয়ে হয়ে গেছে, একটা মেয়েও হয়েছে বছরখানেক হলো। তবে মেয়েটার জন্মের পর থেকে খুব অসুস্থ থাকে কুমু। সকালে রান্নার কাজ সারছিল ইন্দিরা। হঠাৎ শ্বশুর মশাইয়ের হাউ হাউ করে কান্নার আওয়াজ। কানে যেতেই বুক ধড়াস করে উঠল। দৌড়ে বাইরে বেরিয়ে দেখলো শ্বশুর মশাই কাঁদতে কাঁদতে মাটিতে বসে পড়েছেন। চোখের সামনে অন্ধকার দেখছি ইন্দিরা। মাথা ঝিমঝিম করছিল। এ কি করে সম্ভব? কুমু আর নেই। ওর মিষ্টি হাসি হাসি মুখটা মনে আসতেই ঝরঝর করে কেঁদে ফেলল সে। অনেক দিন থেকেই কুমুকে দেখতে যাওয়ার কথা হচ্ছিল, কিন্তু এর আগেই এমন দুর্ঘটনা ঘটে যাবে কে জানতো। শ্বশুরমশাই এই ঘটনার পর থেকে চুপচাপ হয়ে গেলেন একদম। নিজের ঘরে বসে থাকে সারাদিন। বড় কষ্ট হয় ইন্দিরার। এই ঘটনার বছর খানেক বাদে একটা চিঠি এলো বাড়িতে। কুমুর বর আশিতে লেখা। লিখেছে কদিনের মধ্যেই বিয়ে করবে। ওর মায়ের বয়স হয়েছে, কুমুর মেয়েকে দেখাশোনা করার কেউ নেই। যদি কুমুর বাপের বাড়ির লোকেরা বাচ্চাটির দায়িত্ব নেন খুব ভালো হয়। শ্বশুর মশাইয়ের চিঠিটা পড়ে বললেন, এখন কি হবে বৌমা? অসিত যে এত স্বার্থপর বুঝিনি তো আগে। ইন্দিরা শান্তভাবে বলল, এত ভাবার কিচ্ছু হয়নি বাবা। আমার 2 ছেলের সাথে কুমুর মেয়েকেও মানুষ করব, ওর কোনো অযত্ন হবে না আমি থাকতে। শ্বশুরমশাই বিহ্বল দৃষ্টিতে তাকালেন। তুমি সত্যিই আমার ঘরের লক্ষ্মী বৌমা, বুক দিয়ে আগলে রেখেছো সংসারটাকে। ইন্দিরা এত কিছু বোঝে না। সে শুধু জানে সংসারের এতগুলো মানুষ ওর ওপরেই নির্ভরশীল।
তাদের জন্য এটুকু তো করতেই হবে। কুমুর কাছে তো কৃতজ্ঞতার সীমা নেই, ওর জন্য সব কিছুই করতে পারে। বলো কি ঠাম্মা, এত কষ্ট করেছো তুমি, তবুও সেই সংসারের জন্য নিজেকে বিলিয়ে দিয়েছো? আমরা হলে যে কি করতাম কে জানে। নাতনির কথায় ফোকলা দাঁতে হাসেন ইন্দিরা। নাতি নাতনিরা ঘিরে বসে আছে তাকে। তাদের শখ হয়েছে ঠাম্মার পুরনো দিনের গল্প শুনবে। বড় নাতি কমলের বিয়ে উপলক্ষে বাড়িতে অনেক লোক, আসর জমেছে ভালোই। নতুন বউ তুলিও আছে আসরে। ইন্দিরা আপন মনে ভাবেন ভালোবাসা দিয়ে সংসারটাকে আগলে রেখেছিলেন, বিনিময়ে ভালোবাসা পেয়েছেনও প্রচুর। দেওর ননদের কাছে তো তিনি মায়ের মতো ছিলেন। শ্বশুর মশাইও পরে রীতিমতো চোখে হারাতেন ইন্দিরাকে। মৃত্যুশয্যায় শুয়েও বারবার ক্ষমা চেয়েছিলেন ইন্দিরার কাছে। আমি অনেক অন্যায় করেছি তোমার সাথে, কিন্তু তুমি কখনো ধৈর্য হারাওনি। পারলে এই বুড়ো বাপটাকে ক্ষমা করে দিও গো মা। এইসব কথা মনে পড়লে এখনো চোখে জল চলে আসে ইন্দিরার। অশ্রু সজল চোখে আপন মনে বিড়বিড় করেন, সংসারটা বড়ই কঠিন জায়গা গো দিদি ভাই। একমাত্র ভালোবাসায় পারে সব কিছুকে সহজ করে দিতে। একবার ভালোবেসে দেখো, সব কিছু কত সহজ। নতুন বউ তুলি মুগ্ধ হয়ে শোনে, সত্যি একমাত্র ভালোবাসায় প্রতিটা সম্পর্কের বাঁধন মজবুত করে তোলে। বাঁধন যত মজবুত হয়, সম্পর্কের আলগা হয়ে যাওয়ার সম্ভাবনাও তত কম হয়, কে না জানে। নমস্কার বন্ধুরা, খুব ভালো